2 ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা পোস্টমর্টমের জন্য পড়ে আছে। পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনেই হেসে বলে উঠলেন, এই বয়সেও বিয়ের শখ যায়নি। এরপরই ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি কাজ শেষ করুন তো, এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে, যত সব ঝামেলা। বলেই আমার কালো বেঢপ শরীরের দিকে আবার তাকালেন। বিয়ের জন্য পরা চন্দনের দাগ এখনো মুখে রয়ে গেছে। আমি চাপা চক্রবর্তী, ডাক নাম চাপি। জন্মের সময় কালো গায়ের রং দেখে বাবা এই নাম রেখেছিলেন। বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন, দেখো এই মেয়ে আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটা সেদিনই হেসেছিলেন। ছোটবেলা থেকেই দাদা, বৌদি আর পড়শিদের খোঁটা শুনেই বড় হয়েছি। হেসেলে ঢুকলে বৌদিরা পাতিলের তলার সাথে আমার তুলনা করতে পারলেই যেন সার্থক হতেন। একদিন বড় বৌদি আমার গালে কালি লাগিয়ে দিয়ে বলেছিলেন, আরে ও ঠাকুরজি, তোমার মুখের কোথাও যে কালি লাগিয়েছি তা তো ঠাউর করতে পারছি নে গো। এ নিয়ে বাড়ির সবার কি হাসাহাসি, আমিও সবার সাথে হেসেছিলাম। ওসব কথা এখন আমার গায়ে লাগে না। তবে মায়ের বোধ হয় সহ্য হলো না, সারা রাত মুখে আঁচল গুঁজেই কেঁদেছিলেন। জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা। ছোট্ট থাকতে পাশের বাড়ির সুধা কাকিমার বাড়ি প্রায় দৌড়ে চলে যেতাম, আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম। প্রায় পাঠশালা ফাঁকি দিয়ে তার বই পড়তাম। একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন, হ্যাঁ রে চাপি, বড় হয়ে আমি বিয়ে করবি? সেদিন লজ্জায় কিচ্ছু বলতে পারিনি, ঘরে ছুটে এসেছিলাম। এরপর থেকে রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম। তখন থেকে সেই ছিল আমার কল্পনার রাজকুমার। বড় হতে থাকে আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে। কল্পনার সবটাই ছিল রবিদাকে ঘিরে। ভাবতাম রবিদার কল্পনা বুঝে আমায় নিয়ে, কিন্তু সে কল্পনা বেশি দিন টিকল না। যখন জেনেছিলাম আমার সই সুহেলির সাথে ওর বিয়ে, ছুটে গিয়ে রবিদাকে শুধিয়েছিলাম, তবে বললে কেন আমায় বিয়ে করবে? রবিদা ঘর ফাটানো হাসি হেসে বললেন, সে তো মজা করেছিলাম, তোর মতো কালীকে কে বিয়ে করবে রে? আমিও রবিদার সাথে হেসেছিলাম। সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানান। কি রাজপুত্তর মতো চেহারা ওর। খুব কেঁদেছিলাম সেদিন। ভগবানের উপর ও বড্ড রাগ হচ্ছিল। আমার দাদা দিদিরা তো কত সুন্দর, আর আমার গড়ার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতি পড়ল। বাবা আমার বিয়েরও তোড়জোড় শুরু করলেন। 15তে পা দিয়েছি, এখন বিয়ে না দিলেই নয়। কিন্তু একখানা বাবার পছন্দ মতো প্রস্তাব আসে না, আমি কালো বলে। কোন ছেলের 2 বউ, কারো বয়স বাবার চেয়েও বেশি, কারো আবার পণ বেশি চাই। বৌদিরা বলা বলি করে কোনো শুভ অনুষ্ঠানে আমার যেতে বারণ, পাছে তাদের কোনো অমঙ্গল হয়। আমি যে অপয়া, অলক্ষী, 25-এ এসেও একখানা বর জুটোতে পারলাম না। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম সেদিন বড় দিদি ওর মেজো মেয়ের বিয়েতে আমায় ছাড়া সবাইকে নেমন্তন্ন করেছিল। আমি একখানা শাড়িও ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পরব বলে, কিন্তু বিয়ের দিন শুনে আমার নেমন্ত্রণ নেই। এই কথা শুনে মাও আর যায়নি। সারা রাত মায়ের বুকে মুখ গুঁজে কেঁদেছিলাম।
মায়েরও ভারী কষ্ট হয়েছিল সেদিন। আজ আমার বিয়ে, 37-এ এসে অবশেষে একখানা বর জুটোতে পারলাম। বরের বয়স নাকি 65 ঘরে। তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। পুরুষের আবার বয়স কি গো? তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র। যদিও তাদের দাবি একটু বেশি, 10 ভরি সোনা আর নগদ 50,000 টাকা। কি জানি দাদারা জোগাড় করতে পারল কিনা। মা যদিও রাজি ছিলেন না, কিন্তু বাবা স্বর্গে যাবার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন এই সংসারে। দাদা বৌদিরাই সব। আমায় সাজানো শেষ। লাল বেনারসি আর চন্দন, কালো চামড়ার উপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে। ঠোঁটের লাল রংটাও কেমন বেমানান ঠেকছে। ও নিয়ে আমার কোনো চিন্তা নেই। শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে। এখন আমায় কেউ অপয়া, অলক্ষ্মী বলবে না, কারো খোঁটা শুনতে হবে না আর। বর চলে এসেছে, সবাই খুব হইচই করছে। কেউ কেউ আবার বুড়ো বর বলে খোঁটাও দিচ্ছে। আমি এসব গায়ে মারছি না। একটু পরে লগ্ন শুরু। বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত। 15 টাকা গয়না কিছুই জোগাড় হয়নি। দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে, কিন্তু বরপক্ষ বেজায় চাল্লাক। 15 টাকা না নিয়ে বিয়ে শুরু করবে না। মা তাদের পায়েও ধরেছিলেন, লাভ হয়নি। বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল। আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম। রাত অনেক হয়েছে, সবাই ঘুমোচ্ছে। মা বোধ হয় পাশের ঘরে বসে এখনো কাঁদছে। বড় বৌদি বলে দিয়েছে কাল সকালে আমায় কাশি চলে যেতে। আমায় আর ঘরে তারা রাখবে না। কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবে? অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম। যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাবার কথা ছিল, সেটাই এখন আমার ফাঁসের দড়ি। সারা রাত লাশখানা ঝুলেছে, কেউ টের পেল না। আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ। ছাইগুলো ছড়িয়ে আছে, কালো ছাই। আমার রঙের সাথে খুব মিল আছে। আচ্ছা, ফর্সা আর কালো মানুষের ছাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই, তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য? মৃত্যুর পর তো এই কালো রঙেই সবাইকে ফিরতে হবে। ওরা সবাই তা জানে, তবুও ওরা আমায় ঘেন্না করত, বড্ড ঘেন্না করত।